পৃষ্ঠ 218 প্রশ্ন সংখ্যা 20 অসহযোগ আন্দোলনের পরবর্তীকালে ভারতে সাম্প্রদায়িক বিভেদ বৃদ্ধি সম্পর্কে আলোচনা করো। সাম্প্রদায়িক বিভেদ বৃদ্ধি। খিলাফত অসহযোগ আন্দোলনের সময় হিন্দু মুসলিম সম্প্রীতি শক্তিশালী হয়। অসহযোগ আন্দোলনে অংশ নিয়ে কিছু আন্দোলনকারী উত্তরপ্রদেশের চৌরি চৌরায় বেশ কিছু পুলিশকে পুড়িয়ে মারলে 5ই ফেব্রুয়ারি 1922-এ গান্ধীজি আন্দোলন প্রত্যাহার করেন। এদিকে তুরস্কে খলিফার পদ লুপ্ত হলে ভারতের খিলাফত আন্দোলনও থেমে যায়। ফলে হিন্দু মুসলিম সম্প্রীতি স্থাপনের চেষ্টা ব্যর্থ হয় এবং পুনরায় উভয় সম্প্রদায়ের মধ্যে সাম্প্রদায়িক বিভেদ বাড়তে শুরু করে, যেমন এক মুসলিম নেতৃত্বের দূরত্ব। খিলাফত আন্দোলন বন্ধের পর আবুল কালাম আজাদ ছাড়া সকল খিলাফত নেতাই গান্ধীজিকে ত্যাগ করেন। একদা গান্ধীজির ঘনিষ্ঠ মুসলিম নেতা মৌলানা মোহাম্মদ আলী, মৌলানা শওকত আলী প্রকাশ্যে ঘোষণা করেন যে তারা প্রথমে মুসলিম, পরে ভারতীয়। মুসলিম নেতারা তানজিম ও তাবলিগ আন্দোলন শুরু করে নিজেদের সংগঠনের লোকসংখ্যা ও শক্তি বৃদ্ধিতে মন দেয়। 2. হিন্দু নেতৃত্বের সাম্প্রদায়িকতা। হিন্দুদের নেতৃত্বাধীন হিন্দু মহাসভা এই সময় মুসলিম লীগের বিভিন্ন দাবি দেওয়ার নিয়মিত বিরোধিতা করতে থাকে। হিন্দু নেতারা শুদ্ধি আন্দোলনের মাধ্যমে নিজের সংগঠন ও সম্প্রদায়ের শক্তি বৃদ্ধিতে মনোনিবেশ করে। এই সময় হিন্দু মহাসভা ছাড়া আর্য সমাজ, ভারত ধর্মমণ্ডল, পাঞ্জাব হিন্দু সভা প্রভৃতি সংগঠনগুলো নতুন করে সক্রিয় হয়ে ওঠে। 3. সাম্প্রদায়িক দাঙ্গা। অসহযোগ আন্দোলন বন্ধ হয়ে যাওয়ার পর থেকে দেশের বিভিন্ন স্থানে হিন্দু ও মুসলিম সম্প্রদায় পরস্পরের বিরুদ্ধে অসহিষ্ণু হয়ে ওঠে। ইন্ধনের ফলে বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক দাঙ্গা বেঁধে যায়। 1922-1947-এর মধ্যে মালাবার, পেশোয়ার, কলকাতা, নোয়াখালী, ত্রিপুরা, বিহার সহ বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক দাঙ্গায় বহু মানুষের মৃত্যু হয়। শুধু 1923 থেকে 1926 খ্রিস্টাব্দের মধ্যে ভারতে বিভিন্ন প্রান্তে 72টি সাম্প্রদায়িক দাঙ্গা সংঘটিত হয়। 4. লীগের লাহোর অধিবেশন। মোহাম্মদ আলী জিন্নার সভাপতিত্বে মুসলিম লীগের লাহোর অধিবেশন 1924-এ গান্ধীজি অসহযোগ নীতি তীব্র বিরোধিতা এবং মুসলিমদের জন্য পৃথক নির্বাচন ব্যবস্থা দাবি করা হয়। ভারতের সংখ্যালঘুদের স্বার্থ রক্ষার জন্য লীগ যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা প্রবর্তন এবং বাংলা, পাঞ্জাব, উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে আইনসভায় মুসলিম সংখ্যাগরিষ্ঠতা বজায় রাখার দাবি জানায়। এই সময় থেকে কংগ্রেস ও মুসলিম লীগ ঐক্য বিনষ্ট হয় এবং লীগ ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে সরে এসে সরকারের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে রাজনৈতিক দাবি দেওয়া দেওয়ার চেষ্টা করে। 5. সাইমন কমিশন। ভারতের নতুন সংবিধান রচনার উদ্দেশ্যে ব্রিটিশ সরকার 1927-এ সাইমন কমিশন গঠন করলে জাতীয় কংগ্রেস ও আংশিক মুসলিম লীগ এই কমিশন বয়কটের সিদ্ধান্ত নেয়। কিন্তু লীগের পাঞ্জাব গোষ্ঠী নামে পরিচিত মোহাম্মদ শফি, ফিরোজ খানুন, ফজলি হোসেন, মোহাম্মদ ইকবাল প্রমুখ মুসলিম নেতা সাইমন কমিশনকে স্বাগত জানায়। ফলে কংগ্রেসের সঙ্গে নেতাদের বিভেদ বৃদ্ধি পায়। 6. নেহেরু রিপোর্ট। মতিলাল নেহেরুর নেতৃত্বে গঠিত একটি সর্বদলীয় কমিটি 1928-এর আগস্ট মাসে লখনৌ অধিবেশনে ভারতের ভবিষ্যৎ সংবিধানে একটি খসড়া পেশ করেন। এটি নেহেরু রিপোর্ট নামে পরিচিত। কিন্তু ওই বছর 22শে ডিসেম্বর কলকাতার সর্বদলীয় অধিবেশনে জিন্না লীগের জন্য কিছু বিশেষ সুবিধা দাবি করলে তা নাকচ হয়। ফলে তিনি অনুগামীদের নিয়ে অধিবেশন ত্যাগ করে মোহাম্মদ ইকবাল, আগা খাঁ প্রমুখ প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর সঙ্গে মিলিত হন। এভাবে লীগে ঐক্য ফিরে এলে লীগের শক্তি বৃদ্ধি পায়। 7. অন্যান্য মুসলিম সংগঠন। অসহযোগ আন্দোলনের পরবর্তীকালে বেশ কয়েকটি নতুন মুসলিম সংগঠন গড়ে ওঠে। মোহাম্মদ আলী জিন্নাহ 1929 জানুয়ারি মাসে দিল্লিতে অনুষ্ঠিত নিখিল ভারত মুসলিম সম্মেলন যোগ দিলে শক্তি বৃদ্ধি পায়। এছাড়া জাতীয়তাবাদী মুসলিমদের 1928 খ্রিস্টাব্দে, কংগ্রেস মুসলিমদের 1929 খ্রিস্টাব্দে প্রভৃতি গড়ে ওঠে। এই সময় আলী ভ্রাতৃদ্বয় কানপুরে জামিয়াত-ই উলেমা-ই হিন্দ নামে একটি তীব্র কংগ্রেস বিরোধী সংগঠন গড়ে তোলেন। পৃষ্ঠা 279। 4. জিন্নার ভূমিকা। 8. জিন্নার ভূমিকা। 1929 খ্রিস্টাব্দে দিল্লিতে লীগের অধিবেশনে জিন্নাহ ভারতের মুসলিমদের স্বার্থে 14 দফা দাবি পেশ করেন। এতে মুসলিমদের জন্য পৃথক নির্বাচনের দাবি সহ বিভিন্ন সাম্প্রদায়িক দাবি জানানো হয়। 1937-এ নির্বাচনে লীগের ভরাডুবির পর এই বছর লীগের লখনৌ অধিবেশনে জিন্নাহ কংগ্রেস শাসনকে হিন্দু শাসনের নামান্তর বলে ঘোষণা করেন এবং হিন্দু আধিপত্যের হাত থেকে মুক্ত হওয়ার জন্য তিনি সর্বশ্রেণী মুসলিমকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দেন। এভাবে ভারতের সাম্প্রদায়িকতা পারদারও ঊর্ধ্বমুখী হয়। 9. সাম্প্রদায়িক বাটোয়ারা। ব্রিটিশ প্রধানমন্ত্রী র্যামসে ম্যাকডোনাল্ড 1932-এ সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা করে। মুসলিম, ভারতীয়, খ্রিস্টান, শিখ, হরিজন, অ্যাংলো ইন্ডিয়ান প্রভৃতি সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য পৃথক নির্বাচনের ব্যবস্থা করেন। এর ফলে মুসলিম সাম্প্রদায়িক রাজনীতির জয় হয় এবং ভারতের সাম্প্রদায়িক পরিস্থিতির জটিলতা বৃদ্ধি পায়। 10. লাহোর প্রস্তাব। বিখ্যাত উর্দু কবি ও লীগ নেতা মোহাম্মদ ইকবাল 1930 খ্রিস্টাব্দ থেকে মুসলিমদের
মুসলিমদের জন্য পৃথক রাষ্ট্রের দাবি তোলেন। 1939 খ্রিস্টাব্দের মধ্যে দেশের বিভিন্ন স্থানে মুসলিম ন্যাশনাল গার্ড, খাকসার বাহিনী সহ বিভিন্ন জঙ্গি সংগঠন গড়ে ওঠে। 1940 লাহোর লীগের অধিবেশনে বাংলার প্রধানমন্ত্রী ফজলুল হক পৃথক পাকিস্তানের দাবি করে বলেন যে ভারতে হিন্দু মুসলিম দুটি জাতি আছে, দুটি সম্প্রদায় নয়। এজন্য মুসলিমদের জন্য একটি পৃথক সার্বভৌম রাষ্ট্র প্রয়োজন। 11 প্রত্যক্ষ সংগ্রাম। মঞ্চু মিশনে 1946 প্রস্তাব অনুযায়ী বড়লাট লর্ড ওয়াভেল কংগ্রেস নেতা জওহরলাল নেহেরুকে মন্ত্রিসভা গঠনের আহ্বান জানান। এতে জিন্না ও মুসলিম লীগ অত্যন্ত ক্ষুব্ধ হয়। তারা এই সরকারে যোগ না দিয়ে পৃথক পাকিস্তানের দাবিতে সোচ্চার হয়। পৃথক পাকিস্তান আদায়ের উদ্দেশ্যে তারা সরকারের বিরুদ্ধে প্রত্যক্ষ সংগ্রাম শুরু করে। এতে কলকাতায় 5 দিন ধরে 16 থেকে 20 আগস্ট 1946 ব্যাপক দাঙ্গা, লুণ্ঠন, ধর্ষণ, অগ্নিসংযোগ ও হত্যাকাণ্ড চলে। উপসংহার: প্রত্যক্ষ সংগ্রামের ঘটনায় কলকাতায় ভয়াবহ হত্যাবলীর পর একে একে নোয়াখালী, ত্রিপুরা, বিহার প্রভৃতি স্থানে ব্যাপক সাম্প্রদায়িক দাঙ্গা সংঘটিত হয়। এই পরিস্থিতিতে কংগ্রেসের প্রথম সারির নেতৃবৃন্দ গান্ধীজিকে বোঝান যে এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে ভারত বিভাজন ও পৃথক পাকিস্তান সৃষ্টি একমাত্র পথ। শেষ পর্যন্ত বাধ্য হয়ে গান্ধীজি এই প্রস্তাব মেনে নিলে 1947 ভারতবর্ষ স্বাধীনতা লাভ করার সঙ্গে সঙ্গে দেশ দ্বিখণ্ডিত হয়। প্রশ্ন 21, নেহেরু রিপোর্ট কি? এই রিপোর্ট সম্পর্কে মুসলিমদের লীগের মনোভাব কিরূপ ছিল? মোহাম্মদ আলী জিন্নাহ 14 দফা দাবি সম্পর্কে কি জানো? ভারতীয়দের ক্ষোভ প্রশমনের উদ্দেশ্যে ব্রিটিশ সরকার সাংবিধানিক সংস্কারের উদ্যোগ নেয়। এর অঙ্গ হিসেবে সরকার সাইমন কমিশন গঠন করে। এই কমিশন 1907 খ্রিস্টাব্দে ভারতে আসে। সাইমন কমিশনের বিরোধিতা করে ভারতের জাতীয়তাবাদী নেতা মতিলাল নেহেরু নেতৃত্বে নেহেরু রিপোর্ট 1928 রচিত হয়। ভারতীয়দের ক্ষোভ। ভারতের সংবিধান রচনা করার উদ্দেশ্যে ব্রিটিশ সরকার যে সাইমন কমিশন গঠন করে তাতে কোনো ভারতীয় সদস্য স্থান পাননি। তাছাড়া এই কমিশন গঠনকালে ভারত সচিব বার্কেনহেড 1924 থেকে 28 খ্রিস্টাব্দে সংবিধান রচনার বিষয়ে ভারতীয়দের যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন। এইসব ঘটনায় ভারতীয়রা অত্যন্ত অপমানিত, ক্ষুব্ধ হয়ে যোগ্য জবাব দেওয়ার উদ্যোগ নেয়। 2 সর্বদলীয় সম্মেলন। মুসলিম নেতা M.A. আনসারীর নেতৃত্বে দিল্লিতে 1928 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত একটি সর্বদলীয় সম্মেলন মতিলাল নেহেরুর নেতৃত্বে গঠিত হয়। একটি কমিটির ওপর ভারতের ভবিষ্যৎ সংবিধান রচনার দায়িত্ব দেওয়া হয়। মতিলাল নেহেরু আগস্ট মাসে সর্বদলীয় সম্মেলনে লখনৌ অধিবেশনে ভারতের স্বায়ত্তশাসন প্রবর্তনের প্রস্তাব দিয়ে সংবিধানের একটি খসড়া পেশ করেন। এটি নেহেরু রিপোর্ট নামে পরিচিত। নেহেরু রিপোর্টের প্রতি লীগের মনোভাব। নেহেরু রিপোর্টের প্রতি জাতীয়তাবাদী মুসলিম নেতৃবৃন্দ সমর্থন জানায়, কিন্তু 1928 খ্রিস্টাব্দের ডিসেম্বরে কলকাতায় অনুষ্ঠিত সর্বদলীয় সম্মেলনে মোহাম্মদ আলী জিন্নাহ মুসলিম লীগের জন্য কিছু বিশেষ সুযোগ সুবিধা দাবি করেন। এই দাবিগুলি প্রত্যাখ্যাত হলে তিনি তার অনুগামীদের নিয়ে অধিবাসন ত্যাগ করেন। এরপর তিনি আগা খাঁ, মোহাম্মদ শফি, মোহাম্মদ ইকবাল প্রমুখ প্রতিক্রিয়াশীল মুসলিম নেতাদের সঙ্গে যোগ দেন। খিলাফত কমিটির নেতা মৌলানা মোহাম্মদ আলী, মৌলানা শওকত আলী প্রমুখ মুসলিম নেতৃবৃন্দ নেহেরু রিপোর্ট প্রত্যাখ্যান করেন। ফলে নেহেরু রিপোর্টকে কেন্দ্র করে মুসলিম লীগে ঐক্য ফিরে আসে এবং শক্তি বৃদ্ধি পায়। জিন্নাহ 14 দফা দাবি। মোহাম্মদ আলী জিন্নাহের সভাপতিত্বে 1929 মার্চ দিল্লিতে মুসলিম লীগের অধিবেশন বসে। এই অধিবেশনে জিন্নাহ ভারতে মুসলিমদের স্বার্থে তার বিখ্যাত 14 দফা দাবি পেশ করেন। 14 দফা দাবি সমূহ। মোহাম্মদ আলী জিন্নাহর 14 দফা দাবিগুলো ছিল: 1. খিলাফত কমিটির নেতা মৌলানা মোহাম্মদ আলী, মৌলানা শওকত আলী প্রমুখ মুসলিম নেতৃবৃন্দ নেহেরু রিপোর্ট প্রত্যাখ্যান করেন। ফলে নেহেরু রিপোর্টকে কেন্দ্র করে মুসলিম লীগ ঐক্য ফিরে আসে এবং শক্তি বৃদ্ধি পায়। জিন্নাহ 14 দফা দাবি। মোহাম্মদ আলী জিন্নাহর সভাপতিত্বে 1929 মার্চ দিল্লিতে মুসলিম লীগের অধিবেশন বসে। এই অধিবেশনে জিন্নাহ ভারতের মুসলিমদের স্বার্থে তার বিখ্যাত 14 দফা দাবি পেশ করেন। 14 দফা দাবি সমূহ। মোহাম্মদ আলী জিন্নাহর 14 দফা দাবিগুলো ছিল: 1. ভারতে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা প্রবর্তন। 2. প্রদেশগুলোতে স্বায়ত্তশাসন ব্যবস্থা প্রবর্তন। 3. আইনসভাগুলোতে মুসলিমদের যথেষ্ট সংখ্যক প্রতিনিধি নির্বাচনের সুযোগ দান। 4. মুসলিমদের জন্য কেন্দ্রীয় আইনসভার 1/3 অংশ আসন সংরক্ষণ। 5. মুসলিমদের জন্য পৃথক নির্বাচনের ব্যবস্থা করা। 6. বাংলা, পাঞ্জাব, উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে মুসলিম সংখ্যাগরিষ্ঠতা বজায় রেখে ভারতের প্রদেশগুলি পুনর্গঠন। পৃষ্ঠা 220। 7. সকল ধর্মীয় সম্প্রদায়কে ধর্মীয় স্বাধীনতা দান। 8. কোনো আইনসভা কোনো সম্প্রদায়ের 3/4 অংশ সদস্য কোনো বিলের বিরোধিতা করলে তা প্রত্যাহার করা। 9. প্রাদেশিক আইনসভা অনুমতি ছাড়া সংবিধান পরিবর্তন না করা। 10. কেন্দ্রীয় প্রাদেশিক মন্ত্রিসভা 1/3 অংশ মুসলিম সদস্য গ্রহণ করা। 11. রাজ্য ও স্থানীয় সংস্থাগুলোতে মুসলিমদের জন্য পদ সংরক্ষণ। 12.
সিন্ধু প্রদেশকে বোম্বাই প্রদেশ থেকে বিচ্ছিন্ন করে নতুন প্রদেশ গঠন করা। 13 বেলুচিস্তান ও উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশের সাংবিধানিক সংস্কার প্রবর্তন। 14 মুসলিম শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতির সংরক্ষণ। 2 সমালোচনা। জিন্নার 14 দফা দাবিগুলি ছিল নেহেরু রিপোর্টের প্রস্তাবগুলির সম্পূর্ণ বিপরীত ধরনের। 14 দফার দাবির অধিকাংশই গণতান্ত্রিক আদর্শের পরিপন্থী ছিল, কিন্তু মুসলিম সম্প্রদায় দাবিগুলি সমর্থন করেন এবং রাজনৈতিক ক্ষেত্রে সাম্প্রদায়িক উত্তাপ বৃদ্ধি পায়। মুসলিম ও অন্যান্য সম্প্রদায়ের মধ্যে রাজনৈতিক সুসম্পর্ক বিনষ্ট হয়। ডক্টর রমেশচন্দ্র মজুমদারের মধ্যে 14 দফা দাবির ফলে হিন্দু ও মুসলিমদের মধ্যে সাংবিধানিক সংস্কারের বিষয়ে জটিলতা ও পার্থক্য ক্রমে বাড়তে থাকে। তা সত্ত্বেও 14 দফা দাবিগুলো পরবর্তীকালে লীগের প্রচারের প্রধান কর্মসূচি হয়ে ওঠে। উপসংহার: নেহেরু রিপোর্টকে সমর্থনের প্রশ্নে মুসলিম নেতৃবৃন্দ প্রথম দিকে দ্বিধাবিভক্ত হলো কিছুদিনের মধ্যে এই বিরোধিতার প্রত্যক্ষ পরিণতি হলো জিন্নার 14 দফা দাবিকে কেন্দ্র করে কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে বিভেদ ও সাম্প্রদায়িক ব্যবধান বৃদ্ধি পায়। নেহেরু রিপোর্টও এর জন্য দায়ী, যা ভারতের স্বাধীনতা আন্দোলনে প্রভূত ক্ষতি সাধন করে। প্রশ্ন 22 সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি কি এবং এই নীতি প্রবর্তনের প্রেক্ষাপট ও মূল নীতিগুলো উল্লেখ করে। নীতির কি প্রতিক্রিয়া হয়েছিল? সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি। ব্রিটিশ সরকার ভারতে তাদের শাসনকে নিরাপদ ও দীর্ঘস্থায়ী করার উদ্দেশ্যে হিন্দু ও মুসলিম সহ বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা চালায়। এই জন্য সরকার ভারতে বিভাজন ও শাসন নীতি অনুসরণ করে। সরকারের বিভাজন ও শাসন নীতিকে কার্যকরী করতে ব্রিটিশ প্রধানমন্ত্রী রামজে ম্যাকডোনাল্ড 1932 খ্রিস্টাব্দে আগস্ট মাসে বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য পৃথক নির্বাচনের কথা ঘোষণা করেন। তার এই নীতি সাম্প্রদায়িক বাঁটোয়ারা নামে পরিচিত। প্রেক্ষাপট: 1930 খ্রিস্টাব্দে আইন অমান্য আন্দোলন শুরু হওয়ার আগে রাজনৈতিক দৃষ্টিভঙ্গির ক্ষেত্রে উভয় সম্প্রদায়ের বিভেদ স্পষ্ট হয়ে ওঠে। গান্ধীজির নেতৃত্বে 1930 খ্রিস্টাব্দে আইন অমান্য আন্দোলন শুরু হলে খিলাফত আন্দোলনে দুজন অগ্রণী নেতা এবং গান্ধীজির এক সময়কার একান্ত অনুগামী বলে পরিচিত মোহাম্মদ আলী, শওকত আলী আইন অমান্য আন্দোলন থেকে দূরে থাকেন। 1930-এর বোম্বাইয়ে অনুষ্ঠিত সর্বভারতীয় মুসলিম সম্মেলনে মোহাম্মদ আলী ঘোষণা করেন যে কংগ্রেসের আন্দোলন আসলে হিন্দুদের আন্দোলন এবং গান্ধীজির আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল মুসলিম সম্প্রদায়কে হিন্দু মহাসভার উপর নির্ভরশীল করে তোলা। এই পরিস্থিতিতে ব্রিটিশ সরকার 1932-এর 16 আগস্ট সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি ঘোষণা করে। এই নীতি ঘোষিত হওয়ার প্রেক্ষাপট নিচে উল্লেখ করা হলো। 1 আইন অমান্য আন্দোলন। মহাত্মা গান্ধীর নেতৃত্বে জাতীয় কংগ্রেস 1930-এ ব্রিটিশ সরকারের বিরুদ্ধে আইন অমান্য আন্দোলন শুরু করে। মৌলানা আবুল কালাম আজাদ, ডক্টর আনসারী প্রমুখ জাতীয়তাবাদী মুসলিম নেতা প্রবল উৎসাহে আইন অমান্য আন্দোলনে যোগদান করলে হিন্দু মুসলিম ঐক্যবদ্ধ আন্দোলন সরকার বিপদে পড়ে যায়। সরকার বাধ্য হয়ে ভারতীয় নেতাদের সঙ্গে আলোচনার উদ্দেশ্যে ব্রিটিশ সরকারের উদ্যোগে লন্ডনে পরপর 3টি গোলটেবিল বৈঠকের আয়োজন করে। 2 প্রথম গোলটেবিল বৈঠক। লন্ডনে অনুষ্ঠিত প্রথম গোলটেবিল বৈঠকে 1930 নভেম্বরে কংগ্রেস ছাড়া অন্যান্য রাজনৈতিক দলগুলো যোগদান করে। বৈঠকে উপস্থিত জিন্না, আগা খাঁ, মোহাম্মদ শফি, মোহাম্মদ আলী, ফজলুল হক প্রমুখ মুসলিম লীগ নেতারা সাম্প্রদায়িক ভিত্তিতে পৃথক নির্বাচনের দাবি জানান। তারা সরকারকে জানিয়ে দেন যে মুসলিম স্বার্থ সুরক্ষিত না হলে কোনো সংবিধানই মানা হবে না। 3 দ্বিতীয় গোলটেবিল বৈঠক। 1931 সেপ্টেম্বর মাসে লন্ডনে দ্বিতীয় গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে কংগ্রেস যোগ দিল সরকারি প্ররোচনায় মুসলিম লীগ ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায় নিজেদের সাম্প্রদায়িক স্বার্থ রক্ষার উদ্দেশ্যে অযৌক্তিক সীমাহীন দাবি জানায়। ফলে এই বৈঠক শেষ পর্যন্ত ব্যর্থ হয় এবং গান্ধীজি শূন্য হাতে ফিরে আসেন। 4 তৃতীয় গোলটেবিল বৈঠক। 1932-এ লন্ডনে তৃতীয় গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে কংগ্রেসে যোগদান দিয়ে আইন অমান্য আন্দোলনে তীব্রভাবে ঝাঁপিয়ে পড়ে। সরকার এইরূপ তীব্র আন্দোলনে সাম্প্রদায়িক ফাটল ধরানোর চেষ্টা চালায় জাতীয় আন্দোলনকে দুর্বল করার উদ্দেশ্যে। সরকার 1932 খ্রিস্টাব্দে সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি ঘোষণা করে। পৃষ্ঠা 221। মূলনীতি। ব্রিটিশ প্রধানমন্ত্রী রামজে ম্যাকডোনাল্ড কর্তৃক সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতির দ্বারা মুসলিম, শিখ, বৌদ্ধ, ভারতীয় খ্রিস্টান, ইঙ্গো ভারতীয়, ইউরোপীয় প্রভৃতি বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায়কে পৃথক নির্বাচনের অধিকার দেওয়া হয়। অর্থাৎ এই নীতির দ্বারা মুসলিমদের জন্য সংরক্ষিত আসনে শুধু মুসলিম না বা শিখদের জন্য সংরক্ষিত আসনে শুধু শিখরা নির্বাচিত হওয়ার অধিকার পায়। 2 হিন্দু সম্প্রদায়কে বর্ণ হিন্দু, নিম্নবর্ণের হিন্দু বা দলিত, অস্পৃশ্য হিন্দু বা প্রভৃতি ভাগে বিভক্ত করে তাদের জন্য পৃথক নির্বাচনের ব্যবস্থা করা। 3 কোন নির্বাচন কেন্দ্রে শুধু অস্পৃশ্য সম্প্রদায়কে ভোটদানের অধিকার দেওয়া হয়। প্রতিক্রিয়া। সরকার কর্তৃক সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি ঘোষিত হলে ভারতীয় রাজনীতিতে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। যেমন 1 সাম্প্রদায়িক রাজনীতির জয়।
সাম্প্রদায়িক বাটোয়ারা নীতির মাধ্যমে মুসলিম লীগের যাবতীয় সাম্প্রদায়িক দাবি দেওয়া মেনে নেওয়া হয়, কিন্তু বাকি থাকে সাম্প্রদায়িক ভিত্তিতে পৃথক রাষ্ট্র প্রতিষ্ঠা। ফলে আপাত মুসলিম সাম্প্রদায়িক রাজনীতি ব্যাপক জয় ঘোষিত হয় এবং লীগের মানসিক শক্তি যথেষ্ট বৃদ্ধি পায়। অবশ্যই জাতীয়তাবাদী মুসলিম নেতারা সরকারি সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি সমর্থন করেননি। 2. গান্ধীজির অনশন। জাতীয় কংগ্রেস সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি তীব্র বিরোধিতা করে। গান্ধীজি সরকারের এই নীতির প্রতিবাদে 20 সেপ্টেম্বর জারবেদা জেলে আমরণ অনশন করলে তার জীবন রক্ষার বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এই পরিস্থিতিতে কংগ্রেস নেতারা আইন অমান্য আন্দোলন পরিচালনায় গুরুত্ব না দিয়ে দলিত সম্প্রদায়ের নেতা ডক্টর বি.আর. আম্বেদকরের সঙ্গে আলোচনায় বেশি গুরুত্ব পান। 3. পুনা চুক্তি। সরকারের সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণার পরিপ্রেক্ষিতে দলিত নেতা ডক্টর বি.আর. আম্বেদকর ও গান্ধীজির মধ্যে আলোচনার পর উভয়ের মধ্যে পুনা চুক্তি 24 সেপ্টেম্বর 1932 খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়। এই চুক্তির দ্বারা আম্বেদকর দলিত হিন্দুদের পৃথক নির্বাচনের দাবি ত্যাগ করেন ও হিন্দুদের যৌথ নির্বাচনের নীতি মেনে নেওয়া হয়। 2. সাম্প্রদায়িক বাটোয়ারার মাধ্যমে তপশিলি সম্প্রদায় যতগুলো আসন পেত তার দ্বিগুণ আসন তাদের জন্য সংরক্ষিত হয়। 3. গান্ধীজি 26 সেপ্টেম্বর অনশন ভঙ্গ করেন। 4. পৃথক পাকিস্তানের দাবি। সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণার পর লীগের পৃথক পাকিস্তানের দাবি আরও জোরালো হয়। 1933-এ চৌধুরী রহমত আলী ও তার অনুগামীরা এখন অথবা কখনো না শীর্ষক 4 পাতার এক পুস্তিকায় ভারতের মুসলিম অধ্যুষিত 5টি প্রদেশ পাঞ্জাব, আফগান প্রদেশ বা উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ, কাশ্মীর, সিন্ধু, বেলুচিস্তান নিয়ে পৃথক পাকিস্তান রাষ্ট্র গঠনের দাবি জানায়। কিছুকাল পরে তিনি পাকিস্তানের জাতীয় আন্দোলন শুরু করেন এবং প্রস্তাবিত পাকিস্তান ভূখণ্ডে কয়েকটি প্রচার কেন্দ্র স্থাপন করে। কিছুকাল পরে 1940 খ্রিস্টাব্দে লীগের লাহোর অধিবেশনে পৃথক পাকিস্তানের দাবি জানানো হয়। উপসংহার: ব্রিটিশ সরকারের সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ভারতের রাজনীতিতে সাম্প্রদায়িক বিভেদ বহুগুণ বৃদ্ধি করে। হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতির সম্ভাবনা ক্রমে দূরে সরে যায়। চূড়ান্ত প্রকাশ লক্ষ্য করা যায় 1946 খ্রিস্টাব্দে লীগের প্রত্যক্ষ সংগ্রাম ঘোষণা, কলকাতা, নোয়াখালী, ত্রিপুরা, বিহার সহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক দাঙ্গার মধ্যে সাম্প্রদায়িক বিভেদের কারণে ভারত বিভাজন অনিবার্য হয়ে পড়ে। প্রশ্ন সংখ্যা 23। ব্রিটিশ শাসনকালে মধ্য ভারতের দলিত সম্প্রদায় কিরূপ সামাজিক বৈষম্যের শিকার হতো? এই বৈষম্যের বিরুদ্ধে গড়ে ওঠা দলিত শ্রেণী আন্দোলনের সূত্রপাত ও প্রসার সম্পর্কে আলোচনা করো। ব্রিটিশ সরকার ভারতের বিভিন্ন ধর্ম ও জাতির মধ্যে সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টি করে এদেশে ব্রিটিশ বিরোধী আন্দোলনের ধ্বংসের চেষ্টা চালান। তবে এক্ষেত্রে ভারতীয় সমাজ ব্যবস্থা কিছু রীতি সংস্কার কম দায়ী ছিল না। মধ্য ভারতে হিন্দি বলয়ে দক্ষিণ ভারতে বিশেষ করে কেরালায় হিন্দু সম্প্রদায়ের মধ্যে এরূপ সাম্প্রদায়িক বিভেদ ব্যাপক আকার ধারণ করে। দলিত হিন্দু সম্প্রদায় গান্ধীজি যাদের হরিজন নামে ডাকতেন নানা ধরনের সামাজিক বৈষম্যের শিকার হয়। উদাহরণ হিসেবে মধ্য ভারতে অনগ্রসর গান্ধীজি যাদের হরিজন নামে ডাকতেন নানা ধরনের সামাজিক বৈষম্যের শিকার হয়। উদাহরণ হিসেবে মধ্য ভারতে অনগ্রসর অস্পৃশ্য মাহার সম্প্রদায় ও হরিজন ও দক্ষিণ ভারতে ইজাবা ও পুলার সম্প্রদায়ের কথা বলা যায়, যারা বর্ণ হিন্দুদের দ্বারা নির্যাতিত হতেন। মধ্য ভারতে দলিত সম্প্রদায়ের প্রতি সামাজিক বৈষম্য। মধ্য ভারতের দলিত সম্প্রদায় মধ্যপ্রদেশে মাহার নামে এক অস্পৃশ্য অনগ্রসর হরিজন হিন্দু সম্প্রদায় বাস করত। তাদের অধিকাংশই ঝাড়ুদার, জুতো তৈরি প্রভৃতি নিম্নস্তরের পেশার সঙ্গে যুক্ত ছিলেন। কেউ কেউ চাষের কাজও করত। এই অনগ্রসর শ্রেণী বর্ণ হিন্দুদের দ্বারা নানা সামাজিক বৈষম্যের শিকার হয়েছিল। যেমন 1. তারা সমাজে পশুচ্ছ অধম জীব বলে গণ্য হতো। 2. তারা সর্বসাধারণে ব্যবহার করা জলাশয় বা কুয়ো থেকে পানীয় জল নিতে পারত না। 3. হিন্দু মন্দিরে প্রবেশে তাদের অধিকার ছিল না। 4. তাদের জন্য ধোপা নাপিত বন্ধ ছিল। 5. অধিকাংশ ক্ষেত্রেই দলিত হিন্দুদের সন্তানরা বর্ণ হিন্দুদের আধিপত্যকারী বিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পেত না। পৃষ্ঠা 222-6। যেসব বিদ্যালয়ে হরিজন শিক্ষার্থীরা ভর্তির সুযোগ পেত সেখানে তারা বর্ণ হিন্দু শিক্ষার্থীদের পাশে বসতে পারত না। 7. তারা সরকারি চাকরিতে প্রবেশের কোনো সুযোগ পেত না। আন্দোলনের সূত্রপাত ও প্রসার। মধ্যপ্রদেশে মাহার সম্প্রদায়ের অন্যতম নেতা ছিলেন ডক্টর ভীমরাও আম্বেদকর। 1891 থেকে 1956 খ্রিস্টাব্দ তিনি মধ্যপ্রদেশে মাহার সম্প্রদায়ভুক্ত এক পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি সামাজিক বৈষম্যের প্রতিবাদে নিম্নবর্ণের হরিজন দিয়ে আন্দোলন শুরু করেন। 1. মাহাদ মার্চ। অস্পৃশ্য সম্প্রদায়কে
জনসাধারণের জলাশয় থেকে জল নেওয়ার অধিকার দেওয়া হতো না। এর প্রতিবাদে আম্বেদকর 1927 খ্রিস্টাব্দে বোম্বাইতে কোবালাই চৌদাহ জলাশয়ে মাহাদ মার্চে নেতৃত্ব দেন। হিন্দু সম্প্রদায়ের বর্ণবৈষম্য ভিত্তি মনুস্মৃতি গ্রন্থটি কয়েকটি কবি আম্বেদকরের নেতৃত্বে প্রকাশ্যে আগুনে পোড়ানো হয়। এইভাবে বর্ণ হিন্দুদের প্রাধান্য ও বর্ণভেদের বিরুদ্ধে আন্দোলনের সূচনা হয়। 2. মন্দিরে প্রবেশের আন্দোলন। হরিজন ও অন্যান্য নিম্ন বর্ণের হিন্দুরা হিন্দু মন্দিরে প্রবেশের অধিকার পেত না। এর প্রতিবাদে আম্বেদকর 1927 খ্রিস্টাব্দে আন্দোলন শুরু করেন। আম্বেদকর বলেন যে ইউরোপীয় ক্লাবগুলোতে একদা লেখা থাকতো যে ভারতীয় ও কুকুর প্রবেশ নিষেধ। এখন হিন্দু মন্দিরে অস্পৃশ্যদের প্রবেশ নিষেধ করে কি একই ধরনের অবজ্ঞা করা হচ্ছে না? তার ডাকে নিম্নবর্ণের মাহাই সম্প্রদায়ের অগণিত মানুষ আন্দোলনে সামিল হয়। তারা মন্দিরের জলাশয় থেকে জলপান করলে মন্দিরের পুরোহিত ক্ষিপ্ত হয়ে ওঠেন। মন্দিরে নিম্নবর্ণের হিন্দুদের প্রবেশাধিকার দাবিতে 1930-এ জোরদার আন্দোলন আরম্ভ হয়। এতে নেতৃত্ব দেন ডক্টর ভীমরাও আম্বেদকর। 3. কলারাম মন্দিরে আন্দোলন। মন্দির প্রবেশের দাবিতে 1930 খ্রিস্টাব্দে ডক্টর আম্বেদকরের নেতৃত্বে নিম্নবর্ণের হিন্দুদের আন্দোলন জোরদার হয়ে ওঠে। তার নেতৃত্বে 1930-এ নাসিকের কলারাম মন্দিরে নিম্নবর্ণের হিন্দুদের প্রবেশাধিকারের দাবিতে আন্দোলন শুরু হয়। নিম্নবর্ণে অন্তত 15,000 হিন্দু স্বেচ্ছাসেবক এই মন্দিরে শ্রীরামচন্দ্রের বিগ্রহে পুজো দেওয়ার দাবি জানায়। 4. সত্যাগ্রহ আন্দোলন। ডক্টর আম্বেদকর হিন্দু মন্দিরে দলিত হিন্দুদের প্রবেশাধিকার দাবিতে নাসিকে এক সম্মেলন 2রা মার্চ 1930 খ্রিস্টাব্দে সত্যাগ্রহ আন্দোলন করার কথা ঘোষণা করেন। মন্দির প্রবেশাধিকারের দাবিতে তার নেতৃত্বে নাসিক আন্দোলনকারীদের দীর্ঘ 1 মাইল লম্বা মিছিল হয়, যা সেই সময় নিরিখে নাসিকের সবচেয়ে দীর্ঘ মিছিল ছিল। মিছিল গিয়ে মন্দিরের সামনে গিয়ে দেখে যে মন্দিরের সমস্ত ফটক বন্ধ করে দেওয়া হচ্ছে, ফলে তার প্রধান ফটকের সামনে অহিংসার সত্যাগ্রহ আন্দোলন শুরু করে। 5. আক্রমণ। আম্বেদকর নেতৃত্বে কলারাম মন্দিরের সামনে প্রায় 1 মাস ধরে দলিত হিন্দুদের সত্যাগ্রহ চলে। 9 এপ্রিল আন্দোলনকারীরা মন্দিরের রথ স্পর্শ করলে উগ্রবন্ধ হিন্দুরা সত্যাগ্রহীদের ওপর তীব্র আক্রমণ শুরু করে। আন্দোলনকারীদের ওপর ব্যাপক সংখ্যায় ইট এবং পাথরের ছোড়া হয়, ফলে সারা শহরে দলিত বর্ণ হিন্দুদের মধ্যে সংঘর্ষ শুরু হয়ে যায়। গোলমালের ফলে মন্দিরটি অন্তত 1 বছর বন্ধ থাকে। 1935 খ্রিস্টাব্দ পর্যন্ত এই উত্তেজনা চলে। 6. আইন প্রণয়ন। মন্দিরে প্রবেশাধিকারের দাবিতে শুরু হওয়া আন্দোলনের খবর সারা দেশে ছড়িয়ে পড়লে আন্দোলনকারীরা শুভবুদ্ধি সম্পন্ন মানুষের সহানুভূতি লাভ করে। নাসিকে আন্দোলন চলার সময় বোম্বাইয়ের প্রাদেশিক কংগ্রেস সরকার মন্দির প্রবেশ সংক্রান্ত বিল পাশ করে 1933-এ। ফলে দলিত অস্পৃশ্যরা হিন্দু মন্দিরে প্রবেশের অধিকার পায় আংশিকভাবে। কিছুদিন পর মাদ্রাজ, মধ্যপ্রদেশ ও অন্যান্য আইনসভাও এই বিষয়ে আইন পাশ করে। উপসংহার। সামাজিক বৈষম্য প্রতিবাদে দলিত হিন্দু সম্প্রদায় উচ্চবর্ণের বিরুদ্ধে যে আন্দোলন শুরু করে তা দলিতদের রাজনৈতিকভাবে সচেতন শুরু করে। ডক্টর আম্বেদকর হয়ে ওঠেন ভারতের দলিত অস্পৃশ্য হিন্দুদের অবিংশবাদী নেতা। তার নেতৃত্বে আন্দোলনের দ্বারা দলিতরা ভবিষ্যতে আরও বহু রাজনৈতিক অধিকার ও সামাজিক অধিকার লাভ করে। প্রশ্ন সংখ্যা 24। ব্রিটিশ শাসনকালে দক্ষিণ ভারতে মন্দির প্রবেশ সংক্রান্ত ঘটনাকে কেন্দ্র করে গড়ে ওঠা আন্দোলনের পরিচয় দাও। ব্রিটিশ শাসনকালে ভারতীয় হিন্দুদের মধ্যে যে সামাজিক বিভেদ বিদ্যমান ছিল তার সবচেয়ে তীব্র আকার করছে দক্ষিণ ভারতে। দক্ষিণ ভারতের কেরালার নিম্নবর্ণের হিন্দুরা হিন্দু মন্দিরে প্রবেশ ও মন্দির সংলগ্ন পথ সহ অন্যান্য কিছু পথে যাতায়াত করার অধিকার পেত না। সেখানে ইজাবা ও পুলায়া নামে দলিত হিন্দুরা উচ্চবর্ণের মানুষদের যথাক্রমে 16 ফুট ও 72 ফুটের চেয়ে কাছে আসতে পারত না। এভাবে তারা 3 দেয়াল বা দূরবর্তী দূষণের শিকার হয়েছিল। তাই দলিত শ্রেণীর প্রতি বিভিন্ন ধরনের বঞ্চনার প্রতিবাদে বিভিন্ন স্তরে যে সমস্ত সংস্কার ও সংগ্রাম শুরু করেন তাদের মধ্যে অন্যতম হচ্ছেন শ্রী নারায়ণ গুরু, এন কুমারন আসান এবং টি.কে. মাধবন। তাদের উদ্যোগে অস্পৃশ্যতার বিরুদ্ধে কংগ্রেসকে সচেতন হতে সাহায্য করে। পৃষ্ঠা সংখ্যা 223। দক্ষিণ ভারতে মন্দির প্রবেশ সংক্রান্ত ঘটনা গড়ে ওঠা আন্দোলন। ভাইকম সত্যাগ্রহ। কেরালা তথা দক্ষিণ ভারতে দলিত অস্পৃশ্য হিন্দুদের প্রতি বিভিন্ন সামাজিক বৈষম্যের প্রতিবাদে আন্দোলন শুরু হয়। এর মধ্যে অন্যতম ছিল ভাইকম সত্যাগ্রহ। কংগ্রেসের ভূমিকা। কংগ্রেসের কাকিনাড়ার অধিবেশনে অস্পৃশ্যতার বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর কেরালা প্রদেশ কংগ্রেস কমিটি এবং কেপিসিসি অস্পৃশ্যতার বিরুদ্ধে প্রচার এবং হিন্দু মন্দির ও জনপদগুলো অবর্ণ বা হরিজনদের জন্য খুলে দেওয়ার দাবিতে আন্দোলন শুরু করার উদ্যোগ নেয়।
2 ভাইকম ব্রতের প্রতিগ্রহ। ট্রেভাঙ্কুরে ভাইকম গ্রামে একটি বড় মন্দিরের চারদিকে ছিল রাস্তা। ইজাবা পুলায়া প্রভৃতি নিম্নবর্ণের হিন্দুরা এই মন্দিরে প্রবেশ বা মন্দির সংলগ্ন রাস্তা থেকে হাঁটার অধিকার পেত না। এই গ্রাম থেকেই কংগ্রেসে অস্পৃশ্যতার বিরুদ্ধে সত্যাগ্রহ আন্দোলন শুরু করে। 3 সত্যাগ্রহের সূচনা। কেরালা প্রদেশ কংগ্রেস কমিটি 1924-এর 2রা মার্চ ভাইকমের মন্দির সংলগ্ন রাস্তা দিয়ে উচ্চ ও নিম্নবর্ণের হিন্দুদের একটি মিছিল বের করার উদ্যোগ নেয়। এ বিষয়ে সবর্ণদের নৈতিক চেতনা জাগিয়ে তুলতে জোর কদমে প্রচার অভিযান চালানো হয়। নায়ার সার্ভিস সোসাইটি, নায়ার সমাজম, কেরালা হিন্দু সভা প্রভৃতি সবর্ণ হিন্দু সংগঠনগুলি এই আন্দোলনকে সমর্থন করে। নাম্যদিনী নামে বর্ণশ্রেষ্ঠ ব্রাহ্মণদের প্রধান সংগঠন যোগক্ষমা সভা মন্দিরের দরজা অবর্ণদের জন্য খুলে দেওয়ার পক্ষে প্রস্তাব গ্রহণ করে। 4 আন্দোলনে বাধা। অবর্ণ হিন্দুদের জন্য ভাইকম মন্দিরের দরজা খুলে দেওয়ার চেষ্টা শুরু হলে বিভিন্ন দিক থেকে তা প্রতিরোধেরও চেষ্টা শুরু হয়। সেখানকার জেলার শাসক আন্দোলনের নিষেধাজ্ঞা জারি করেন। মন্দিরের দিক থেকে আন্দোলনকারীদের অগ্রগতি আটকাতে মন্দির কর্তৃপক্ষ ও ত্রিবাঙ্কুর সরকার মন্দিরমুখী সব রাস্তায় ব্যারিকেড তৈরি করে। 5 আন্দোলনকারীদের মিছিল। সত্যাগ্রহীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে ওঠার পরিস্থিতিতে ভাইকম সত্যাগ্রহ সারা দেশে প্রবল উন্মাদনা সৃষ্টি করে। আন্দোলনে যোগ দিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিপুল সংখ্যক স্বেচ্ছাসেবকরা আসতে থাকে। 30শে মার্চ সত্যাগ্রহ শিবির থেকে কেশব মেননের নেতৃত্বে একটি মিছিল বের হয়। মিছিল ক্রমে ভাইকমের মন্দিরের দিকে অগ্রসর হলে পুলিশ মিছিল আটকে দেয় এবং বহু আন্দোলনকারীকে গ্রেপ্তার করা হয়। 6 আন্দোলনে ব্যর্থতা। তীব্র আন্দোলন সত্ত্বেও 1924 খ্রিস্টাব্দের 30শে মার্চ ভাইকম মন্দিরের দরজা অবর্ণ হিন্দুদের জন্য খুলে দেওয়া সম্ভব হয়নি। বরঞ্চ কিছু গোঁড়া ও প্রতিক্রিয়াশীল বর্ণ হিন্দু মন্দিরের দরজা নিম্নবর্ণের হিন্দুদের জন্য খুলে দেওয়া ঘটনাকে মানতে পারেনি। তারা সত্যাগ্রহের সমর্থক। কংগ্রেসীদেরই বয়কট করা, সত্যাগ্রহ যোগদানকারীদের শিক্ষক বা আইনজীবী হিসাবে নিয়োগ না করা, তাদের ভোট না দেওয়া প্রভৃতি সিদ্ধান্ত নেয়। পরবর্তী আন্দোলন। সত্যাগ্রহ আন্দোলন দ্বারা ভাইকম মন্দিরের দরজা অবর্ণ হিন্দুদের জন্য খুলে দেওয়া সম্ভব না হলেও দলিত মানুষের সামাজিক সাম্য প্রতিষ্ঠার আন্দোলন থেকে থেমে থাকেনি। 1938 পর্যন্ত আন্দোলন অব্যাহত হতে থাকে। 1 মহারানীর কাছে আবেদন। ত্রিবাঙ্কুরে মহারাজের মৃত্যুর পর সেখানকার মহারানী জেল থেকে সকল সত্যাগ্রহীদের মুক্তি দেন। এরপর উদারপন্থী কিছু বর্ণ হিন্দু মন্দিরের দরজা ও সংলগ্ন রাস্তা সকলের জন্য খুলে দিতে মহারানীর কাছে আবেদন করে, কিন্তু মহারানী আবেদনে সাড়া দেননি। কংগ্রেস নেতা গান্ধীজি 1925 খ্রিস্টাব্দের মার্চে মহারানী ও অন্যান্য রাজকর্মীদের সঙ্গে দেখা করে একটি আপোষ রফা করেন। ফলে মন্দিরের অভ্যন্তরীণ রাজ্যগুলো ছাড়া চারপাশের রাস্তাগুলো অবর্ণ হিন্দুদের জন্য খুলে দেওয়া হয়। 2 গুরুবায়ুর মন্দিরের সত্যাগ্রহ। কেরলের গুরুবায়ুর মন্দিরে অবর্ণদের প্রবেশের দাবিতে কবি সুব্রমণিয়ান তিরুমান্নুরের নেতৃত্বে 16 জনের একটি সত্যাগ্রহী দল 1921 অক্টোবর গুরুবায়ুরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। প্রচুর যুবক আন্দোলনে যোগ দেয়। সমগ্র কেরালায় মন্দির প্রবেশ দিবস 1 নভেম্বর পালিত হয়। প্রার্থনা মিছিল, অর্থ সংগ্রহ ইত্যাদি চলতে থাকে। 3 গোড়াপন্থীদের আক্রমণ। গুরুবায়ু মন্দিরে প্রবেশ প্রতিরোধ করতে মন্দিরের চতুর্দিকে কাঁটাতার দিয়ে ঘেরা হয়। প্রতিরোধ বাহিনী মোতায়েন করে আন্দোলনকারীদের মারধরে ভয় দেখানো হয়। তা সত্ত্বেও সত্যাগ্রহীদের মিছিল অগ্রসর হলে বিশাল পুলিশ বাহিনী মিছিল আটকে দেয়। এরপর মন্দির কর্তৃপক্ষ ও গোঁড়া বর্ণ হিন্দুরা সত্যাগ্রহীদের ওপর শারীরিক আক্রমণ চালায় ও পুলিশের সামনে সত্যাগ্রহী নেতা পি কৃষ্ণ পিল্লাই ও এ.কে. গোপালনকে প্রচণ্ড মারধর করা হয়। 4 কেলাপ্পান ও গোপালদের আন্দোলন। অবর্ণ হিন্দুদের জন্য মন্দিরের দরজা খুলে দেওয়ার দাবিতে কে কেলাপ্পান ও এ.কে. গোপালনের নেতৃত্বে 1931 নভেম্বরে আন্দোলন আবার জোরদার হয়ে ওঠে। সকল হিন্দু সম্প্রদায়ের জন্য মন্দিরের দরজা না খোলা পর্যন্ত তিনি 1932-এর 21 সেপ্টেম্বর থেকে অনশন শুরু করেন। কেলাপ্পান শেষ পর্যন্ত গান্ধীজি অনুরোধে অনশন ভাঙল। এই আন্দোলন সারা দেশে আবার আলোড়ন সৃষ্টি করেন। গোপালন সারা কেরালায় প্রচার করে আন্দোলন সম্পর্কে জনগণকে সচেতন করে তোলেন। 5 আন্দোলনের জয়। দীর্ঘ আন্দোলনের পর অবর্ণ হিন্দুদের জন্য
মন্দিরের দরজা খুলে দেওয়ার সম্ভাবনা। ত্রিবাঙ্কুরে মহারাজা 1936-এ জাতপাত নির্বিশেষে সমস্ত হিন্দুদের জন্য সরকার নিয়ন্ত্রিত সব মন্দির খুলে দেওয়ার কথা ঘোষণা করেন। চক্রবর্তী রাজা গোপালাচারীর নেতৃত্বে মাদ্রাজ মন্ত্রিসভা 1938-এ সকলের জন্য মন্দিরের দরজা খুলে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন। কংগ্রেস শাসিত অন্যান্য প্রদেশগুলোতেও অনুরূপ সিদ্ধান্ত নেওয়া হয়। উপসংহার পৃষ্ঠা 224। ব্রিটিশ সরকার প্রথম দিকে ভারতীয় সমাজের অগ্রগতির জন্য বেশ কিছু শুভ উদ্যোগ নিয়েছিল। তারা এই দেশে পাশ্চাত্যের আধুনিক শিক্ষা চালু করেছিল, সতীদাহের মতো কুপ্রথা আইন করে বন্ধ করে। কিন্তু পরবর্তীকালে ভারতীয় সমাজে সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টি করে ব্রিটিশ বিরোধী আন্দোলনকে দুর্বল করার প্রয়োজন হলে সরকার সর্বত্র বিভাজন ও শাসননীতি প্রয়োগ করার চেষ্টা করে। ভারতীয় সমাজে সাম্প্রদায়িক বিভেদ জিইয়ে রাখার উদ্দেশ্যে সরকার নিম্নবর্ণের মানুষদের মন্দিরে প্রবেশ সংক্রান্ত সমস্যার সমাধানে আন্তরিক উদ্যোগ নেয়নি, বরং সরকারের পুলিশ অনেক সময় মন্দিরে প্রবেশ সংক্রান্ত আন্দোলন দমন করে সবর্ণ ও অবর্ণ হিন্দুদের মধ্যে বিভেদ জিইয়ে রাখার চেষ্টা করে।